তা আমি প্রথমেই একটা মধ্যপ্রদেশের একটা ঘটনা বলি। হ্যাঁ, আমারই এখানকার একজন বন্ধু বলেছিল ঘটনাটি তার ঠাকুরদার আমলের। ঠিক আছে, ঠাকুরদার বাবার আমলের আর কি। তাহলে বুঝতেই পারছো বহুত দিন আগেকার কথা এটা। হ্যাঁ, তা ওখানে মধ্যপ্রদেশের জব্বলপুরে উনি কাজ করতেন। জব্বলপুর থেকে উনি আরেকটু গ্রামের দিকে, জব্বলপুর থেকে বেশি গ্রামে নয়, অল্প কিছু দূর গ্রামে তা উনি ওনার বাড়ি ছিল গ্রামে। তা উনি জব্বলপুরে কাজ করতেন আর কি। না একদিন জব্বলপুর থেকে ওনার বন্ধু আর উনি গ্রামে ফিরছেন। তা তখনকার দিনে মানে ঠাকুরদার যেহেতু বাবার আমলে, তখনকার দিনে নাকি ইয়ে ছিল, ওখানে নাকি বলেছিল যে এখানে নাকি রক্তচোষা চুড়েল আছে। চুড়েলের বাংলা কি হয় আমি জানি না, হয়তো শাকচুন্নি পেতনি ওই টাইপেরই কিছু চুড়েল আছে। তা এবার শুরু হয় যে তো ওখানের লোকেদের মনে ভয় ছিল যে সন্ধে বা রাত নাবার আগে আমরা যাতে গ্রামে পৌঁছে যাই। ওখানে নাকি বলা হয়েছে ওই চুড়েলটা তোমার চোখে চোখে আই কন্ট্যাক্টে নাকি রক্ত খেয়ে নেয়, আই কন্ট্যাক্ট করে। জানি না এর কতটা সত্যি আছে না আছে। এবার আসি আসল ঘটনায়। এবার যখন ওই ঠাকুরদার বাবা, ওই বন্ধুটি ঠাকুরদার বাবা যখন আসছিলেন ইয়ে দিয়ে, তো গ্রামের ভেতরে যখন ঢুকেছেন তখন প্রায় সন্ধে হয়। ঠিক আছে, সন্ধে হয়। এবার উনি দেখছেন যে, এবার উনি বলছেন ওনার বন্ধুকে, তো তুই দাঁড়া, গ্রামের ভেতরেই ঢুকে গেছিস, আমার খুব জোর টয়লেট চেপেছে, আমি তাহলে টয়লেটটা করে আসি, তুই একটু পাশে দাঁড়া। তো ফাঁকা ফাঁকা জায়গা জমি সমস্ত কিছু রয়েছে। তা জায়গা জমি নিয়ে এবার পাশে যেহেতু ফাঁকা জমি রয়েছে, সেই ফাঁকা জমিতে উনি টয়লেট করতে যান। এবং কিছুটা দূরে একটা বাড়ি রয়েছে, বাড়িটা খড়ের চালা দিয়ে রয়েছে, খড়ের চালায় রয়েছে বাড়িটা। এবার উনি যখন টয়লেট করছেন, উনি দেখছেন যে ওই খড়ের চালার ওপর এক অপরূপ সুন্দরী মহিলা বসে রয়েছেন, এবং ওনার সাথে উনিও ওই অপরূপ সুন্দরী মহিলাকে দেখছেন, এবং ওই অপরূপ সুন্দরী মহিলাও ওনার দিকে তাকিয়ে রয়েছে। ওনার দিকে তাকিয়ে রয়েছে। এবার অনেকক্ষণ ধরে দুজনের মধ্যে আই কন্ট্যাক্ট হচ্ছে। এবার ওর বন্ধুটা দেখছে যে, কিছুটা দূরে দাঁড়িয়ে খেয়াল করছে যে ওর বন্ধুটা ওই পাশের যে খোলা জায়গাটা রয়েছে, সেই খোলা জায়গাটায় ইয়ে রয়েছে, তাকিয়ে রয়েছে, মানে বাড়িটার ছাদের দিকে তাকিয়ে রয়েছে। উনি কিন্তু 2-3 বার ওনাকে ডেকেছে, কিরে তোর হলো, সন্ধে নেমে গেল তো, হলো। তা উনি তখনও দেখছে সাড়া দিচ্ছেন না। এবার উনি করেছেন কি, যে এবার উনি করেছেন, বাবু একটু তুমি ওইদিকে চলে যাও প্লিজ, সরি, ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার ছেলে সামনে ছিল, একটু বিরক্ত করছিল, বলে নিলাম। তা উনি করেছেন কি, এবার যেহেতু দেখছেন ওনাকে অনেকক্ষণ ধরে ডাকছেন এবং উনি যেহেতু শুনছেন না, তা উনি কি কাছে গিয়ে যেই ধাক্কাটা মেরেছেন, ওনার সম্বিত ফিরে এসছে। ঠিক আছে, সম্বিত ফিরে আসাতে উনি তখন বললেন যে দেখ ওই বাড়িটার ছাদে একজন অপরূপ সুন্দরী মহিলা রয়েছেন। হ্যাঁ, অপরূপ সুন্দরী মহিলা তাকিয়ে রয়েছেন। বলছে কোথায়, কোন বাড়ির ছাদে? তা উনিও একটু ইয়ে হয়েছেন, তা দেখার চেষ্টা করছে, তখন উনি হাত দিয়ে দেখিয়েছেন যে ওই বাড়ির ছাদে। ওই বাড়ির ছাদে রয়েছে। তা এবার উনি তো দেখতে পাচ্ছেন না কিছু, ওই বন্ধুটি কিন্তু কিছুই দেখতে পাচ্ছে না। তো ও তখন বলছে যে কোথায়, কোন অপরূপ সুন্দরী মহিলা, দেখতে তো পাচ্ছি না। এই কথা যেই বলেছে, হ্যাঁ, বলার পর দেখছে উনি একদম ধপ করে মাটিতে শুয়ে পড়লো। হ্যাঁ, এবার যথারীতি চিৎকার চেঁচামেচি করেছে, করার পর দেখছে, চিৎকার চেঁচামেচি করেছে, সরি, চিৎকার চেঁচামেচি করার পর আশেপাশের যে বাড়ি থেকে লোকজন ছুটে আসে এবং ওনার স্ত্রী মাকেও খবর দেওয়া হয় যে এরকম অসুস্থ হয়ে পড়েছে। তো ওনারা গ্রামীণ হসপিটালে নিয়ে যান। ওখানে নিয়ে গিয়ে বলা হয় যে ওনার শরীরে নাকি এক ফোঁটাও রক্ত নেই। এবার জানি না কি করে, হয়তো রক্ত চোষা খেয়েছিল না অ্যানিমিয়া হয়েছিল, তা জানি না।
তবে ওইখানে নাকি ওই ঠাকুরদা মারা যাওয়ার আগে এবং পরে মোটামুটি 4-5 জনের মৃত্যু ঘটে, এবং পরবর্তীকালে যে গ্রামের যে সদস্যরা রয়েছেন, ওই সদস্যরা ওখানে মিলিত হয়ে বড় কোনো তান্ত্রিক বা কোনো বাবাজিকে ডেকে এনে পুরো গ্রামটা বাঁধিয়ে নেয়, এবং তারপর থেকে ওই রক্তচোষা চুড়েলের উপদ্রবটা কমে যায় এবং একদমই নেই পরবর্তীকালে। তো এই হচ্ছে একটা রক্তচোষা চুড়েল, যে চোখে চোখে আই কন্ট্যাক্ট করতে পারে। তা একটু কেমন লাগলো যদি বলো তোমরা। একটু বলো তোমরা কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে আর একটা বলি। একটা ইউপির ঘটনা দিয়ে শুরু করি। হ্যাঁ ইন্দ্রাণীদি, বড়ই অদ্ভুত ঘটনা। আমি কিন্তু ঠিক জানি না যে এটা আদৌ সত্যটা কতটুকু। হ্যাঁ, যাই হোক, আর একটা ইউপির একটা স্কুলের আজকে যে ঘটনাগুলো আছে না, সেই ঘটনাগুলো কিন্তু প্রত্যেকটাই মর্মস্পর্শী কিন্তু। তা শুরু করি ইউপির একটা ঘটনা দিয়ে। এক মিনিট, একটু ক্যামেরাটা তা ইউপিতে একটা স্কুল আছে। তা সেই স্কুলে বহুদিন আগে বন্ধ হয়ে যায়। ওই স্কুলটাতে বলা হয় নাকি ভুতুড়ে। অ্যাকচুয়ালি কি হয়েছিল, ওই স্কুলটার ঘটনা ছিল যে ওইখানে যখন স্কুল চলাকালীন ক্লাস 3 এর বাচ্চারা যখন ক্লাস করছিল, ওই ক্লাস 3 এর বাচ্চাদের ওপর পুরো সিলিংটা মানে পুরো যে ছাদটা রয়েছে ওই ছাদটা পড়ে যায়, এবং 30 জন বাচ্চা ওখানে নিহত হন। তারপর থেকে স্কুলটা প্রায় 1 বছর মতন চালু ছিল। চালু থাকার পরেও কিন্তু বহুত শিক্ষক শিক্ষিকা বলো বা ছাত্রছাত্রীরা বলো, প্রত্যেকেই কিন্তু ওখানে ভৌতিক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে, এবং ভৌতিক অভিজ্ঞতার সম্মুখীন হওয়ার ফলে ওখানকার লোকেরা স্কুলটাকে বন্ধ করে দেয়। ইভেন এটা দেখা গেছে যে বাচ্চারা ক্লাস চলাকালীন হয়তো পাশের জনের সাথে কথা বলছে, কিন্তু টিচাররা হয়তো দেখতে পাচ্ছে না কার সাথে কথা বলছে। খেলা করছে, কিন্তু দেখা যাচ্ছে ওই ছেলেটি বা মেয়েটি খেলা করছে, কিন্তু ওর বন্ধু বান্ধবের সাথে খেলছে না, একা একাই খেলছে, কিন্তু ওর ইমাজিনেশনে আর একটা বাচ্চা রয়েছে। তো এই করতে করতে 1 বছর মোটামুটি স্কুল যায়, পরবর্তীকালে স্কুলটা বন্ধ করে দেওয়া হয়। এবার অনেকের ধারণা আছে যে যারা প্যারানর্মাল ইনভেস্টিগেটররা হয়, সরি একটু কমেন্ট গুলো দেখছিলাম, সরি। বলি এবার ঘটনাটা বলি। এবার অনেকের মতে যারা প্যারানর্মাল ইনভেস্টিগেটর হয় তাদের বাইরে তারা নাকি মাইন্ডের মধ্যে ভূত 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 নিয়ে ঘোরে বলে তারা নাকি সারাক্ষণ ভূত দেখতে পায়, যেখানেই যায় সেখানেই ভূত দেখতে পায়। অনেকেরই ধারণা রয়েছে, অনেক মহান বড় বড় ব্যক্তিদের ধারণা রয়েছে যে প্যারানর্মাল ইনভেস্টিগেটররা সারাক্ষণ মাথায় ভূত নিয়ে থাকে বলে ভূত দেখতে পায়। ঠিক আছে, তাদের কাছে সবকিছুই খেলো আর কি, মেশিন গুলো যারা যেটা অনুভূতি করছে বা চোখের সামনে দেখছে সমস্ত কিছুই খেলো। যাই হোক, এবার আসি গিয়ে, এবার আমরা যখন যাই ওই গ্রামের স্কুলে, তখন আমরা ঠিক করি যে এবার কোনো মেশিনের সাহায্যে আমরা করব না, মানে আত্মাদের সাথে বা বাচ্চাগুলোর সাথে, আত্মা বলবো না, বাচ্চাই বলি, বাচ্চাগুলোর সাথে কোনো মাধ্যমে মেশিন বা যে ইয়েগুলো রয়েছে, মেশিনই বলি, মেশিনগুলোর মাধ্যমে
আমরা যোগাযোগ করব না, করব হচ্ছে বেলুনের মাধ্যমে, যেটা বেলুন থেরাপিও আমরা বলে থাকি। এবার বেলুন থেরাপি কি, একটা বদ্ধ ঘরের মধ্যে, হ্যাঁ আগে বেলুন থেরাপিটা কি বলে রাখি, একটা বদ্ধ ঘরের মধ্যে দেখা যায় যেখানে জানলা দরজা বলো হাওয়ার কোনো সোর্স থাকে না, সেই সোর্স যাতে একদম বদ্ধ ঘর, সেইখানে আমরা বেলুনটাকে রাখি এবং আত্মাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করি। আত্মাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করি এবং পরবর্তীকালে দেখা গেছে ওরাও ওই বেলুনের মাধ্যমেই কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করেছে। তা এবার আসি স্কুলের ঘটনাটায়। তা আমরা যখন গেছিলাম, তো ভাঙাচোরা স্কুল, ওটা ভেঙে চুরে গেছে অনেকটা জায়গা। তা ভেতরে যখন গেছি, একটা মানে কি বলবো তোমাদের, একটা অদ্ভুত ঠান্ডা লাগায়, বেসিক্যালি ঠান্ডাই হয় যেসব জায়গায় মানে মোটামুটি আত্মারা থাকে বা স্পিরিট থাকে, সেইগুলো জায়গা মোটামুটি ঠান্ডাই হয়। তা ঠান্ডা লাগে, তা ঠান্ডা অনুভূত হয় এবং শুরু হয় হচ্ছে প্রচন্ড মাথা ভারী হয়ে যাওয়া। যাদের প্রচন্ড ইয়ে থাকে না, তাদের মাথা ভারী হতে থাকে, মানে নেগেটিভ এনার্জিটা এত বেশি হয়ে যায়, সেটা আমাদের নর্মাল লোকেদের পক্ষে নেওয়া সম্ভব হয় না এবং প্রত্যেকেরই ওরকম কিছু না কিছু প্রবলেম শুরু হয়। এবার যেহেতু ওই যে বললাম অনেক মহান এই পৃথিবীতে ব্যক্তিরা রয়েছে যারা প্যারানর্মাল ইনভেস্টিগেটরদের একদম ভুয়ো ভাবে, তাদের কোনো ইয়ে হয় না, ভুয়ো ভাবে যেহেতু, বা তাদের মাইন্ডের মধ্যে ভূত 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 দেখা যায়, তার জন্য তারা দেখতে পায়, মেশিন তো বাদই দাও। এবার আমরা ঠিক করলাম ওই বেলুন থেরাপি করব। তা প্রথমে আমরা বেলুন গুলোকে ফুলিয়ে একটা জায়গায় রাখি, চারজন একটা জায়গায় রয়েছি, ক্যামেরা অন, হ্যাঁ ক্যামেরা অন। এবারে কিছুক্ষণ বাদে আশেপাশ থেকে কান্নার আওয়াজ, হাসির আওয়াজ, যেমন একটা স্কুল চললে একটা ক্যাওস হয় না, যে আমরা অনেক সময় বলি বাবারে মাছের বাজার বসে গেছে স্কুলের মধ্যে, আমাদের অনেক টিচাররাই শুনবে বলতে, কি রে মাছের বাজার তো বসিয়ে দিয়েছিস, সেই মাছের বাজারেরই মতন আওয়াজ শুনতে পাচ্ছি, অনেকক্ষণ ধরে শুনতে পাচ্ছি আমরা। তা শোনার পর এবার আমরা ঠিক করে ওই বেলুন থেরাপি শুরু করলাম। প্রথমে কন্ট্যাক্ট করতে তো কিছুটা টাইম লাগে, মোটামুটি 15-20 মিনিট আমাদের কোনো উত্তরই আসেনি ওরকম, বাট আশেপাশ থেকে যে বাচ্চাদের নয়েজ আসছে সেইগুলো কিন্তু আমরা পেতে শুরু করি। পেতে তখনও পাচ্ছি যথারীতি। এবার 15-20 মিনিট পর আমরা যখন প্রতিস্থাপিত করলাম একটা বদ্ধ ঘরের মধ্যে বেলুন রেখে, বা আমাদের নিঃশ্বাস প্রশ্বাস এখানে সাধারণত 3-4 জনে করে না, 2 জন থাকে মেনলি, যাতে নিঃশ্বাসের ইয়েটাও যাতে বেলুনের মধ্যে না পড়ে এবং সে বহুতটা দূরে থাকে। একটা ঘরের আমরা 4টে কোণে 4 জন দাঁড়িয়ে রয়েছে, 3 জন বহু একটু দূরে দাঁড়িয়ে রয়েছি, আর ইয়ে রয়েছে গৌরব রয়েছে বেলুনটাকে সামনে নিয়ে। এবার ও জিজ্ঞেস করছে, তোমরা এখানে তোমরা কি উপস্থিত আছো? বলার সাথে সাথে বেলুনটা হিললো এরকম ভাবে, মানে জাস্ট হাওয়াতে ফ্লো করছে, করার পর থেমে গেল। তারপর আমরা বুঝলাম যে হ্যাঁ সত্যি তাহলে আগমন হয়েছে। তা ও আর একবার ইয়ে করার জন্য গৌরব বলছে যে তুমি তোমরা বেলুনটাকে ডান দিকে সরাতে পারবে? ডান দিকে সরিয়েছে, ডান দিকে সরানোর পর বলছে বাঁ দিকে সরাও, বাঁ দিকে সরিয়েছে, ঠিক অ্যাজ ইট ইজ, যেমন করে মানুষ বল মানে কোনো বেলুন গুলোকে হাত দিয়ে রেখে অন্যদিকে রাখছে, রেখে ওইখানটায় থেমে যাচ্ছে, আবার ইয়ে করছে, বেলুন গুলোই ফু দিলে এদিক ওদিক হচ্ছে তা কিন্তু না, মানে হাত দিয়ে বেলুনটাকে রাখছে, এই পাশে এবার বাঁ দিকে রাখছে, ডান দিকে রাখছে, কখনো ক্যামেরার সামনে আসতে বলে ক্যামেরার দিকে আসছে, ক্যামেরার পেছনের দিকে যেতে বললে ক্যামেরার পেছনে যাচ্ছে, এরকম বিভিন্ন ইয়ে হয়। এবার আমরা তো যথারীতি ওইসব দেখার পর বুঝলাম হ্যাঁ স্কুলটা অবশ্যই হন্টেড, বাচ্চাদের তারপরে যখন আমরা প্যারানর্মাল মোটামুটি ইনভেস্টিগেশন শেষের পথে, তখন স্কুলটার বাইরে যখন বেরিয়ে এসছি এবং আশেপাশের জায়গাটা দেখছি, তা দেখি কি স্কুলটাতে বুম করে একটা মানে বিশাল জোরে তীব্র একটা আওয়াজ হলো,
তীব্র আওয়াজের পর মনে হলো কোথাও যেন কিছু ভেঙে পড়লো, হুড়মুড় করে ভেঙে পড়লো, এবং ভেঙে পড়ার সাথে ওই 30টা বাচ্চার আর্তনাদ, চিৎকার, কান্না, সে যে কতটা প্যাথেটিক হতে পারে সে ওখানে যারা ইনভেস্টিগেট করতে আছে একমাত্র তারাই জানে, এবং আশেপাশের গ্রামের যারা আছে তারা প্রায় শুনতে পায় এই আওয়াজটা। এবার ওই আওয়াজ, আমাদের যেহেতু ইনভেস্টিগেশন শেষ হয়ে গেছিল, তারপর আমরা গাড়িতে করে বাড়ি আসি। বাড়ি আসার পর আমাদের সাথে একটা ছেলে ছিল। ওই ছেলেটি, বলে রাখি, এই ইনভেস্টিগেশনটা আমরা করতে গেছিলাম মঙ্গলবারে। মঙ্গলবারে করতে গেছি, এবং এবার বলে আসি, আমরা যে বাড়ি ফিরে এলাম তার পরের মঙ্গলবার থেকে শুরু হলো ওই ছেলেটির ওপর বাচ্চাটির অ্যাটাক করা। মানে কি, প্রত্যেক মঙ্গলবার ওর কিছু না কিছু হয়, অ্যাক্সিডেন্ট হচ্ছে, না হলে ও পড়ে যাচ্ছে, না হলে ও কাউকে ঘরের মধ্যে, প্রত্যেক মঙ্গলবার, কিন্তু আদার্স অন্য কোনো দিন নেই যে দেখতে পাচ্ছে না, বাট শুধু মঙ্গলবার দিনই দেখতে পাচ্ছে। এবার ওর বাড়ির লোক, ওই ছেলেটির বাড়ির লোক আমাদের সাথে যোগাযোগ করে এবং বলে যে ছেলেটির সাথে এরকম এরকম হচ্ছে, তা তোমরা কোথায় গেছিলে যেখানে এরকম। এমনকি আমরাও দেখতে পেয়েছি বাচ্চাদের যে শরারতি করে, বাচ্চা যে এদিক ওদিক লুকিয়ে রাখছে বা কোনো জিনিস ফেলে দিচ্ছে, এরকম হচ্ছে আমাদের বাড়িতে। তা আমরা করব, তা আমাদের যে গুরুজি আছে উনি নাকি বলেছেন ওই বাচ্চাটির আত্মা নাকি তোমাদের সাথে করে চলে এসছে। এবার তোমাদের কি কি প্রবলেম হয়েছে, যদি আমাদের প্রবলেম হয়েছে বলতে, প্রত্যেকের মোটামুটি অল্প বিস্তর শরীর খারাপ হয়। যেহেতু আমরা এই লাইনে ছিলাম সেহেতু প্রত্যেকেই কোথাও না কোথাও বাবাজিদের সাথে বা বলো তান্ত্রিকদের সাথে একটু হলেও যোগাযোগ থাকে। এখনো অব্দি তো পুরো ফেক তান্ত্রিকে ভরে যায়নি, কিছু কিছু তান্ত্রিকও রয়েছে যে একদম পিওর যাকে বলে আর কি। তা ওরকম তান্ত্রিকের সাথে যোগাযোগ করা হয়, পুরো শরীর ঝেড়ে দেওয়া হয়, এবং ওকে বলা হয় যে গাড়িটা করে তোমরা এসছিলে ওই গাড়িটার মধ্যে কোনো কারণে একটা বাচ্চার আত্মা তোমাদের পিছু নেয়, এবং পিছু নিয়ে ওর বাড়িতে যায়, এবং আমাদের বাড়িতেও আসে না কোনো, মানে আমাদের যেহেতু হয়তো পজিটিভ পাওয়ারটা বেশি, বা যাই হোক না কেন, যাই থাকুক না কেন, পজিটিভ জিনিসটা বেশি বলে হয়তো অতটা আমাদের মধ্যে এফেক্ট করেনি। তা এটা হচ্ছে আর একটা ঘটনা যেটাতে আমার খুবই খারাপ লেগেছিল। যখন ওই বাচ্চাদের আর্তনাদ শুনলাম তখন ভাবছি, যখন ভেঙে পড়লো, এবং টিচারও মারা গেছে ওই ক্লাসের, এতটাই ভেঙে পড়েছিল। তো আমি ভাবছি যে যখন শুনেছিলাম ওই আর্তনাদটা, বুকটা কেঁপে গেছিল। এখন আরো বেশি উপলব্ধি করতে পারি যেহেতু নিজেও মা আমি। তা একটু কমেন্টে বলো দেখি কেমন লাগলো। ঠিক আছে, বলছি, দাঁড়া। না অমৃতা দি, আমাদের কোনো গাত্রবন্ধন আমরা করি না, এমনি অ্যাজ ইট ইজ যাই, পরে যদি অসুবিধা হয় তো তখন আলাদা ব্যাপার। বেসিক্যালি আমরা কোনো গাত্রবন্ধন করে যাই না। আর যদি গাত্রবন্ধন করে অ্যাকচুয়ালি আমরা যে করব, যার যদি মানে মনে হয় যে স্পিরিটটার আমাকে ধরবে, সে কিন্তু আমাকে ধরবে। অনেক সময় দেখা গেছে, আমি তোমাকে এর আগের লাইভেই একটা ঘটনা বলেছিলাম, একজন সাধুর আত্মা ধরেছিল যা আজ পর্যন্ত বিদ্যমান, তাকে কিন্তু ছাড়ানো যায়নি। গাত্রবন্ধন করেও কিন্তু কোনো লাভ হয় না অ্যাকচুয়ালি। আমি মনে করি কি বলতো, মানে স্পিরিট নিজের ভেতরটা তুমি যত পজিটিভ রাখবে, ওই নেগেটিভ ব্যাপারগুলো থেকে তোমার একটু হলেও, মানে তুমি একটু কম ক্ষতিগ্রস্ত হবে আমার মনে হয়।
তোমার মধ্যে পজিটিভিটিটা আনতে হবে, পজিটিভ জিনিসটা তোমাকে আনতেই হবে, আনলে এইগুলো একটু কম হয়। যতই হোক আমরাও করেছি বহুবার। তা শুরু করি নেক্সট একটা ঘটনায়। 9:23 বাজে। তার একটা ঘটনা শুরু করছি। আচ্ছা, একটা বাংলাদেশের ঘটনা বলি। এই ঘটনাটা আমি এই জাস্ট কিছুদিন আগেই পেয়েছি। এই ঘটনাটা কিন্তু রিসেন্টেরই ঘটনা, 1 বছর আগের ঘটনা। হ্যাঁ, আমার ফেসবুকের বন্ধু লাইভটা শোনার পর আমাকে বলেছিল আমার খুড়তুতো দাদার একটা ঘটনা আছে, তা তুমি যদি শোনাও তো খুব ভালো হয়। আমি বলছি হ্যাঁ অবশ্যই শোনাবো, কেন শোনাবো না। তা বলি ঘটনাটা। তা বাংলাদেশের কোনো এক জায়গায়, কোনো এক জায়গাতে বাংলাদেশের, তা ওইখানে উনি থাকতেন। এবার বিয়ে, নতুন বিয়ে হয়েছে ওনার, বিয়ে হয়ে বৌভাত ফৌভাত কেটেছে, কাটার পর উনি যেহেতু বাড়িতে বউ দিয়ে উনি স্মোক করতেন, স্মোক করতে পাশেই পুকুর ঘাটে যান। মানে পুকুর যেহেতু বড়রাও রয়েছে তো ওদের সামনে তো স্মোক করা যায় না, তা বাইরে গিয়ে স্মোক করছে। তা ওনার এক পাশে বন্ধু এসে বলছে কি রে তুই এখানে একা দাঁড়িয়ে কি করছিস? বলছে এই একটু স্মোক ফোক করবো। বলছে, তারপরে ওই বন্ধুটির ফোন আসাতে, গার্লফ্রেন্ডের ফোন আসাতে ও বন্ধুটি কথা বলতে বলতে চলে যায় আর কি। তা এবার দেখা যায় কি, উনি সিগারেটটা ধরিয়েছেন একদম পুকুর ঘাটের সামনেই উনি দাঁড়িয়ে আছেন। তা উনি যখন সিগারেটটা ধরিয়েছেন, ধরে সবে দুটো দিয়েছে আর কি টান দেওয়ার পর, প্লিজ মাম্মা ওই ঘরে যাও, আমি শোনাবো তোমাকে লাইভ। সরি। তা উনি যখন ইয়ে করেন, সিগারেটটা দুটো দেন, সামনে হঠাৎ চোখের সামনে উনি দেখছেন কোনো গলা নেই, শুধু বডিটা রয়েছে। ওই দেখার পর উনি আরো ইয়ে করেন, আর একটু দেখার ভালো করে চেষ্টা করেন, কিন্তু যে চোখটা বন্ধ করে আবার খুলে দেখে একদম লোকটা গায়েব হয়ে গেছে। ঠিক আছে, লোকটা গায়েব হয়ে গেছে। এবার উনি আরো দুটো টান দেওয়ার পর হঠাৎ দেখছে ওনার চোখটা খুব জ্বালা জ্বালা করছে, প্রচন্ড জ্বালা করছে। তা উনি আর সিগারেটটা শেষ না করে ফেলে দিয়ে চলে যান। সরি, উনি সিগারেটটা ফেলে দিয়ে ফেলে দিয়ে চলে যান। এবং রাস্তায় যেতে যেতে ওই বন্ধুটির সাথে দেখা হয়। তা বন্ধুটি বলছে কি রে তোর চোখটা লাল লাল করছে আর এরকম করছিস কেন? বলছে আমার না চোখটা খুব জ্বালা জ্বালা করছে, প্রচন্ড জ্বালা করছে। বলছে কিছু হয়তো লেগেছে, তুই যা চোখে জল ফল দে। ও চোখে জল ফল দিয়ে প্রথমে ঘরে গেছে, ঘরে গিয়ে মাকে বা বউকে বলছে, নতুন বউকে বলছে আমাকে 1 গ্লাস জল দাও। 1 গ্লাস জল দিল, দেওয়ার পর বলছে আরু দাও। বলছে এত জল পিপাসা পেয়েছে। অন্তত এই করে করে উনি প্রায় 10-15 গ্লাস জল খেয়ে ফেলেছেন। তারপরেও যখন ইয়ে হচ্ছে না, তখন ওই ওনার বাবাকে বলছে যে তুমি আরো, নতুন বউয়ের ওপর আচানক চিৎকার করছে, মানে আচানক ভাবে ওর হাবভাবটা বদলে যেতে থাকে। আমার চোখ জ্বালা করছে, আমার জল পিপাসা পেয়েছে, আমার ইয়ে হচ্ছে, তুমি জল দিচ্ছ না। ইয়ে বলছে এত গ্লাস দেয়া হলো তাও হলো না, হ্যাঁ আমাকে বোতল করে জল দিতেই হবে তোমার। দেয়া হলো। এই করে করে 1 লিটারের বোতলে উনি প্রায় 25 লিটার জল খেয়ে ফেলেন। এবার 25 লিটার জল খেয়ে ফেলেছেন। এবার রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর ওর বাবা বলছে আর অত জল খাস না, পেট তো ফেটে যাবে, পেট ফেটে যাবে, এবার তুই খাস না, বন্ধ কর, এবার অনেক জল খেয়েছিস, যা শুতে যা। তা শুতে গেছে। শুতে গিয়ে পরের দিন সকালবেলা বউটার বিভৎস চিৎকার। বউটার বিভৎস চিৎকার, কেননা দেখা যাচ্ছে যে লোকটা যখন চোখটা মেলেছে, মনি ফনি কিচ্ছু নেই, পুরো চোখটা কালো, জাস্ট কালো। ওই দেখে ওই নতুন বউটা চিৎকার করে উঠেছে।
চিৎকার করে ওঠাতে ওর বাড়ির লোকজন ছুটে আসে, লোকজনও ছুটে এসে তো বলছে যে তোর চোখ এরকম কালো হয়ে গেল কি করে, কি হয়েছে, ইয়ে হচ্ছে। ও বলছে আমি সব দেখতে পাচ্ছি, আমার কোনো প্রবলেম নেই, তোমরা যাও এখান থেকে, আমাকে জল এনে দাও তাড়াতাড়ি। মানে বিশাল খারাপ ব্যবহার করছে, শুধু বউয়ের সাথে না, বাড়ির লোকজনেরও সাথে ওর দাদা। তা যে ফেসবুকের বন্ধুটি আমাকে বলছে, সে কিন্তু ওখানেই ছিল দাদার বিয়েতে। তা বলছে একদম পুরো চোখ কালো হয়ে যায়। তা এই করতে করতে, 1 মিনিট, এই যখন চোখটা কালো হয়ে গেছে, এবার বলে রাখি, চোখ কালো হয়ে যাওয়ার পর ও কিন্তু দিনের বেলাতে শুরু করলো চোখের মধ্যে পেট্টি বেঁধে রাখা। কিন্তু উনি যে বাথরুম যাচ্ছেন, খাওয়াচ্ছেন, অন্য ঘরে যাচ্ছেন, সবই কিন্তু ওই চোখে কাপড় বেঁধে, কিন্তু যেন মনে হচ্ছে উনি সমস্ত কিছু, নিজের বাড়ি হয়তো হতেই পারে চোখ বন্ধ করে, অতটাও কি পার্মানেন্ট চেনা যায় নিজের বাড়িকে? তা উনি ওরকম চোখে পেট্টি বেঁধে বেঁধেই ঘুরছেন, কিন্তু রাত হলে চোখটা খুলে দেন। এবার ঠিক করেছে যে, ওর মা বাবা ঠিক করেছে ওদের ওখানে যে মৌলবী সাহেব আছেন, ওই মৌলবী সাহেবকে ডেকে আনবেন। মৌলবী সাহেবকে ডেকে এনেছেন। এবার মৌলবী সাহেবের সামনে যেই ওই ছেলেটি এসছে, মৌলবী সাহেব করেছে এক দৌড়ে, জাস্ট এক দৌড়ে, মানে ম্যারাথনে ওরকম দৌড়ালে বোধহয় ইয়ে হয়ে যায়। হ্যালো মধুমিতা দি। তা ওই এক দৌড়ে বাড়ির বাইরে বেরিয়ে বলতে থাকে, একে আমাকে ছাড়ানো সম্ভব না, একে আমাকে ছাড়ানো সম্ভব না, এ ছাড়বে না, এ ছাড়বে না, আমি ছাড়াতে পারবো না, বলে একদম জাস্ট পালিয়ে যায় ওখান থেকে। এবার এই করতে করতে মোটামুটি ছেলেটির 3-4 দিন কেটে যায়, এই অবস্থাতেই রয়েছেন, জল খাচ্ছেন, অন্য কোনো খাবার খাচ্ছেন না, শুধু জলই খাচ্ছেন, আর চোখটা ওরকম ভাবেই উনি ইয়ে করে রেখেছেন। এবার তা এবার একদিন ওর বাবা মা বাইরে গেছে, বাইরে গিয়ে দেখছে, বাইরে বেরিয়েছে এবং নতুন বউকে বলেছে যে তোরা থাক, আরো তো লোকজন আছে, কোনো ভয়ের কিছু নেই। হ্যাঁ, ভয়ের কিছু নেই, তুমি থাকো। এবার বউটিও বাইরে বেরিয়েছে। তার আগে বলে দিই, ওই ছেলেটিকে না বাড়ির লোক শেকল বন্ধ করে রাখছিল, ঠিক আছে, শেকল বন্ধ করে রাখছিল, কারণ ও না যখনই বেরিয়ে যাচ্ছে তখনই হয় বাথরুমের জল খেয়ে নিচ্ছে, না হলে কোনো পুকুর পাড়ে চলে যাচ্ছে, পুকুর থেকে গলা, মানে মুখ নিচু করে সেই কুকুর বেড়ালদের মতন জল খাচ্ছে, মানে খেতেই থাকছে এরকম। তা ওকে আটকে রাখা হয় বাড়িতে। তা এরপর ওর বউ বাইরে রয়েছে, বিকেল বেলা বাইরে রয়েছে, আর মা বাবা গেছে অন্য কোনো বড় তান্ত্রিকের খোঁজ করতে, ঠিক আছে, আরো যাতে ভালো কোনো তান্ত্রিক পাওয়া যায়, আরো যদি ভালো ইয়ে হয়, ওই তান্ত্রিকের কাছে খোঁজ করতে আছে। যথারীতি ছেলেটিকে ঘরে তালা মেরে দিয়ে গেছে। এবার কিছুক্ষণ বাদে ওর বউ আসে বাইরে থেকে, বউ এসে বরকে খুঁজতে থাকে, কোথায় গেল কোথায়, বরকে খুঁজতে থাকে। হঠাৎ দেখছে যে না, বাইরে থেকে যখন ঘরের ভেতর আসছে তখন দেখছে যে বরকে যে ঘরের মধ্যে আটকে রাখা হয়েছিল সেই ঘরটা খোলা। এবার ও সন্দেহ হয়, যেহেতু বাইরে থেকে তালা মেরে দিয়ে গেছিল যাতে একদমই বেরোতে না পারে, এবার তালা খোলা তো কারুর সম্ভব না। এবার উনি কিন্তু বলতে থাকেন যে হ্যাঁ, এবার বলতে থাকেন উনি যে কি হলো, বাইরে থেকে তালাকে খুলে দিল। এবার আরো যারা দেওর ছিল তাদের জিজ্ঞেস করেছে, তোরা কি খুলে দিয়েছিস বা চিৎকার চেঁচামেচি কেউ করেছে? চিৎকার চেঁচামেচি কেউ করেছে বলে তোরা খুলে দিয়েছিস? বলছে না, আমাদের কাছে তো কোনো চাবি দিয়ে যায়নি, আমরা কেন খুলতে যাব। ওর এরকম অবস্থায় তখন ওর ইয়ে বলছে, ওর বউ বলছে ঠিক আছে চ তাহলে খুঁজে দেখি কোথায় রয়েছে। এবার খুঁজতে খুঁজতে দেখে বাইরের যে বাথরুমটা রয়েছে, ওই বাথরুমের নলের মধ্যে উনি এরকম নলটা চালিয়েছে, নলটা এরকম করে পড়ছে, আর উনি এরকম ভাবে জল খেয়েই যাচ্ছে, ঠিক আছে। এই দেখে তো ওর বউয়ের অবস্থা কাহিল। ওর বউ তো আরো চিৎকার চেঁচামেচি করেছে, চিৎকার চেঁচামেচি করার পর আরো ইয়ে করেছে,
হ্যাঁ, আরো আশেপাশের লোকজন আসে, ওর দেওররা তো ছুটে আসে এবং আশেপাশের পাড়াপড়শিরাও ছুটে আসে, এসে দেখে ছেলেটা ওরকম ভাবে জল খাচ্ছে। এবার করেছে কি, প্রথমে 2-3 জন ভাই মিলে ওকে তুলতে গেছে। এবার একটা মানুষের ওজন কত হতে পারে, 70-80। এবার ওরা দুজন মিলে মোটামুটি ধরে নিন ওরা 60-70 কিলো করে এক একটা মানুষ যদি হয়, ওরকম করে প্রথমে 3-4 জন মিলে তুলতে গেছে। ও তুলতে পারেনি ছেলেটিকে। হ্যাঁ, তা মেয়েটি যেহেতু বউটি যেহেতু চিৎকার করেছিল, আশেপাশের পাড়াপড়শি থেকে লোকজন চলে আসে, তখন উনি ওই আশেপাশের লোকজন দেখছে যে যেহেতু ওর ভাইরা তুলতে পারছে না, আরো লোকজন এসে মোটামুটি 6-7 জন মিলে ওনাকে তোলার চেষ্টা করে। ওনাকে কিন্তু তোলা যায়নি। 6-7 জন মিলেও মানে এক এক, ওনার হয়তো 60-70 কেজি ওজন হতে পারে ওই লোকটির, এবং ওরকম 6-7 জন মিলে একটা লোককে ওই কলের তলা থেকে কিন্তু তোলা যায় না। হ্যাঁ, এবার উনি কৃপি ভাবে হেসে বলছে যে কিরে আমাকে তুলতে পারলি, একদম নর্মাল গলাতেই বলছে, কিরে আমাকে তুলতে পারলি, তোলার চেষ্টা করিস না, আমার জল খাওয়া হয়ে গেলেই আমি চলে যাব। তার 3-4 মিনিট বাদেই, হ্যাঁ, তার 3-4 মিনিট বাদেই ইয়ে করে, হ্যাঁ, লোকটি উঠে চলে যায় আপনা থেকেই। সরি, একটু একটু দেখে নি, দাঁড়াও একটু নিজের। এরপর ওনার মা বাবাও ফিরে আসে। ফিরে এসে যখন দেখছে ছেলের শরীরের হাল মানে খারাপ হয়ে যাচ্ছে, হাল খারাপ হয়ে যাচ্ছে, এবং ওরা বলে শুধু তান্ত্রিক বাবাজি মৌলবি এইসব করলে হবে না, তার থেকে বরঞ্চ আমরা মেডিকেলেরও সাপোর্ট নিই। ঠিক আছে, মেডিকেলের সাপোর্ট নিই। তা ওরা ওই রাত্রির বেলাতেই ওদের ওখানে বড় হসপিটালে নিয়ে যায়, বড় নার্সিং হোমে, ভালো পয়সা করি আলা যেহেতু, ভালো নার্সিং হোমে, বড় নার্সিং হোমে নিয়ে যায়। সরি, বড় নার্সিং হোমে নিয়ে যায়। এবং নার্সিং হোমে নিয়ে যাওয়াতে শুধু লোক মানে ওর মা বাবাকে ডাক্তাররা জিজ্ঞেস করে কি প্রবলেম হয়েছে, বলছে এরকম খাচ্ছে না, হঠাৎ চোখটা হঠাৎ করে কালো হয়ে গেছে। বলছে মণি সমেত কি করে কালো হয়ে যায়, কিছু তো একটা হয়েছে যার জন্য মণি পর্যন্ত কালো হয়ে গেছে, এই পুরো চোখের সাদা অংশটা বলে কিছুই নেই, পুরো জায়গাটা কালো। এবার ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করতে যেই আইসিইউ তে নিয়ে গেছে মানে সরি, ওনাকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য রেডি করছে, তখন ওই হসপিটালের যারা নার্স ছিলেন তারা চিৎকার করে উঠেছে যে ছেলেটি আর নেই, ছেলেটি মারা গেছে, মারা গেছে। বাড়ির ডক্টর সাহেব, ডাক্তারবাবু তাড়াতাড়ি আসুন, ছেলেটি মারা গেছে। হ্যাঁ, এবার ডাক্তারবাবু ছুটে এসছে, তার আগে কিন্তু ছেলেটি সুস্থ সমর্থ যেমন ছিল তেমনই, শুধু খাওয়া দাওয়া করতো না, জলটাই শুধু খেত। হ্যাঁ, এবার ওর বাড়ির লোকেরা তো ভেঙে পড়ে যে কি ব্যাপার হলো, যে হঠাৎ করে আমাদের সুস্থ সুস্থ ছেলে শুধু খাচ্ছে না, চোখটা যেহেতু ইয়ে হয়েছে, হেলথ ডিটোরিয়েট করছে বলে নিয়ে এসছি, তা এই এই কিছুক্ষণের মধ্যে আমাদের ছেলেটা কি করে মারা যেতে পারে, তার আগে তো তার শরীরের কোনো প্রবলেম ছিল না, আপনাদের এখানে এসছি, আপনাদের কাছে সুস্থ হওয়ার জন্য নিয়ে এসছি, নিয়ে আসার পরে আপনাদের হসপিটালেই মারা গেছে। তো ওনারা তো ভীষণ উত্তেজিত হয়ে যায়, এবং উত্তেজিত হয়ে যাওয়ার ফল ভাঙচুর করার চেষ্টা করে, এবং পুলিশ, বাংলাদেশের যারা রয়েছে পুলিশ, ওই পুলিশ এসে করে বডিটাকে পোস্টমর্টমে নিয়ে যাওয়া হয়। ঠিক আছে, বডিটাকে পোস্টমর্টমে নিয়ে যাওয়ার পর যখন পোস্টমর্টম রিপোর্টটি হাতে আসে, ডাক্তার থেকে, পুলিশ থেকে, ওর বাড়ির লোক পর্যন্ত পুরো অবাক হয়ে যায়। দেখা যায় যে যে ছেলেটিকে পোস্টমর্টম করা হয়েছে সেই ছেলেটির মৃত্যু আজ থেকে 15 দিন আগে হয়ে গেছে, মানে যখন সে প্রথম ওই সিগারেট করছিল তার মধ্যে 15 দিন, 14-15 দিন হয়ে গেছে। তা পোস্টমর্টম রিপোর্টে লেখা থাকে ছেলেটির মৃত্যু 15 দিন আগে হয়ে যায়, এবং তার হার্ট, তার এক মিনিট, কিডনি এবং লিভারের কিছুটা অংশ
আর আধ খাওয়া অবস্থায় পাওয়া যায়। হুম, এই নিয়ে না আধ খাওয়া অবস্থায় পাওয়া যায়। ঠিক আছে, এই তো গেল, ওকে পোড়ানো পোড়ানো হয়ে গেল। পোড়ানো পোড়ানো হয়ে যাওয়ার পর তারপরে হঠাৎ করে ওই বউটার মধ্যে, ও ঠিক আছে গীতাদি, কিছু ব্যাপার নেই। তা ওই কিছুদিন বাদে ওই ছেলেটির মৃত্যু হয়ে যাওয়ার পর কিছুদিন বাদে ওই নতুন বউটা ইয়ে করতে থাকে, শুনতে পায় যে আমিও কিন্তু তোকে ছেড়ে দেব না, আমিও কিন্তু তোকে ছেড়ে দেব না, তোকেও আমি মারবো। এবার ওই বউটা ওর শ্বশুর শাশুড়ি কে বলে যে এরকম আমি শুনতে পাচ্ছি, এরকম এরকম আওয়াজ শোনা যাচ্ছে, কি ব্যাপার, আমার প্রচন্ড ভয় লাগছে। তা ওকে কোনো এক তান্ত্রিকের কাছে গিয়ে ঝাড়িয়ে ফাড়িয়ে নিয়ে আসে, মাদুলি ফাদুলি দেয়া হয়, তাকে গাত্রবন্ধন বা ইয়ে করে দেওয়া হয়। দেওয়ার পর তার যখন দিয়ে ওই মানে তান্ত্রিক এসে ওই মাদুলি ফাদুলি দিয়ে গেল, তার ঠিক দুদিনের মধ্যে শাশুড়ি পাশে শুয়ে রয়েছে, তার পাশে বৌমা শুয়ে রয়েছে। ওই শোয়া অবস্থাতেই দেখা যায় বউটি কিন্তু মৃত, বউটিকে মৃত অবস্থায় পাওয়া যায়। এবং পরবর্তীকালে যখন পুলিশকে খবর দেয়া হয়, পোস্টমর্টম হয়, ওখানেও জানা যায় যে বউটার শরীরে কোনো রক্ত নেই এবং গলার এই জায়গাটায় দুখানা এরকম বড় বড় ছিদ্র পাওয়া যায়। তা একটা বড়ই প্যাথেটিক ঘটনা একটা নতুন বর বউয়ের জীবনে, যে একদম নতুন সদ্য বিবাহিত হয়ে তাদের যে এরকম মর্মান্তিক পরিণতি হবে। এবং পরবর্তীকালে ওই মারা যাওয়ার পর, কাজকর্ম হয়ে যাওয়ার পর, ওনারা মা বাবারাও কিন্তু ওই বাড়িতে থাকেননি, বাড়ি বেচে দিয়ে, পরবর্তীকালে বাড়ি বেচে দিয়ে অন্য জায়গায় ওনারা শিফট করে যান। তা আমার কাছে খুব ভয়ঙ্কর লেগেছিল যে এরকম মানে কি এমন ঢুকেছিল যে ওই তান্ত্রিকও মানে ওই মৌলভী সাহেবও এক লাফে ওনার সামনে দাঁড়াতে পারেনি। এক লাফে যে বেরিয়ে গেছিল, বলছে আমি যদি ওনার এটিও নাকি ওনার আমার বান্ধবী বন্ধুটি বলেছে যে উনি নাকি বলছে আমি যদি এর বেশিক্ষণ ওনার সামনে দাঁড়িয়ে থাকি আমিও বাঁচবো না। হয়তো এমন কোনো পাওয়ারফুল স্পিরিট ঢুকে গেছিল যে দুটো একদম নতুন জীবনকে তছনছ করে দিল। তা একটু বলো আমার তৃতীয় ঘটনাটা কেমন লাগলো? প্রায় 40 হয়ে গেল। একটু, হ্যাঁ গীতা দিয়ে একটু কাল দেখে নিও। হ্যাঁ, বড়ই মর্মান্তিক। আজকে যে ঘটনাগুলো রয়েছে প্রত্যেকটাই মোটামুটি মর্মান্তিকই আছে। তা কেমন লাগলো একটু যদি বলো। হাই ভুবন মোহিনী দি। হ্যাঁ, গুড ইভিনিং বৈশাখী দি। কোনটা শুনে বুঝতে পারোনি গীতা দি? আগের কোন ঘটনাটা একটু যদি কমেন্টে বলো। একটু শুনে নিও লাইভে, তাহলে আমি ফোর্থ ইয়েটা চালু করি। হ্যাঁ, একটা লম্বা ঘটনা বলবো না একটু ছোট দেখে ঘটনা বলি? কোনটা শুনতে চাও একটু বলো দেখি তোমরা। মধুমিতা দি, গীতা দি, অমৃতা দি, একটু লংটা বলবো না শর্টের কোনো গল্প বলবো? শর্টের কোনো ঘটনা বলবো, বলো একটু, বলো দেখি, একটু কমেন্ট করো আমাকে যে শর্ট বলবো না লং বলবো। বলে নি এই ঘটনাটা, বলে নি এই ঘটনাটা খুব ইন্টারেস্টিং ঘটনা, কিন্তু আমার কাছে তো খুবই ইন্টারেস্টিং লেগেছিল ঘটনাটা। তা ঘটনাটা হচ্ছে বিহারের ঘটনা। আচ্ছা, লম্বাটা বলবো মধুমিতা দি? ঠিক আছে, লম্বাটাই বলছি, ওটা ভীষণ ইন্টারেস্টিং লেগেছিল।
ঘটনাটা শোনার পর আমার। উম এটা বিহারের ঘটনা। আমাকে এখানেরই আমাদের এক বন্ধু বলবো না, ভাবি বলি, বর্ষা ভাবি, ওর আত্মীয়ার জীবনে ঘটে গেছিল এটাও মর্মান্তিক ঘটনা। এবং পরবর্তীকালে প্রচন্ড কিছুটা রাগ হয়েছিল, কিছুটা মানে খারাপ লেগেছিল যে বলি আগে ঘটনাটা শোনায়। হ্যাঁ, ইয়েটাই বলছি, খুব ভয়ের বলবো, খুব ভয়ের আজকে নেই, এরকম মোটামুটি মর্মান্তিকই ঘটনাগুলো এসছে, বেশ ইন্টারেস্টিং, শোনো। তারপর দেখছি যদি টাইম থাকে আর একটা ভয়ের বলছি, খুব ভয়ের এখনো বলবো, সব আস্তে আস্তে বলবো। তা এটা হচ্ছে বিহারের ঘটনা। মেয়েটির নাম নীলাম। মেয়েটি এখানেই গুড়গাঁওয়েরই বাসিন্দা। ওরা মা বাবা এখানকারই বরাবরই এখানের, যেহেতু বিহারের বাসিন্দা, বাবা এখানকার, মা বিহারের। তো ওখানের ও কোনোদিন, নীলাম বলেছে, আমার দাদু দিদা মামার বাড়ির ঘটনা নীলামের এটা। তা নীলাম বলছে যে আমি কোনোদিন আমার মামার বাড়িতে আমি কোনোদিনই যাইনি, যে গ্রামে, যে বিহারে যে গ্রাম আছে ওই গ্রামে বিশাল বড়, আমি শুধু শুনেইছি আমার দাদু দিদা ওখানকার জমিদার, জমিদারনি, এবং মামাও এখন ভবিষ্যতে রয়েছে, যেহেতু জমিদার প্রথা এখন নেই কিন্তু বেশ উচ্চ বংশ ওরা। হ্যাঁ, তা নীলামের বাড়িতে রয়েছে হচ্ছে নীলামের মা, নীলামের বাবা, নীলাম, নীলামের ভাই, আর মামার বাড়ির তরফে রয়েছে নীলামের মা আর নীলামের মামা, ব্যাস। তা নীলামের বিয়ে ঠিক হয়েছে গুড়গাঁওতে। এটাও কিন্তু বেশি দিন আগেকার ঘটনা, এই জাস্ট কয়েক মাস হয়েছে ঘটনাটা। এটা নাকি বিহারেও বেশ কয়েকটা জায়গায় লেখালেখি হয়েছিল এই ঘটনাটা নিয়ে, যখন ঘটনাটা জানাজানি হয়েছিল আর কি। এবার বলি ঘটনাটা। তা নীলামের বিয়ে ঠিক হয়েছে, ছেলেটি দিল্লির বাসিন্দা। এবার তার ইচ্ছা হয়েছে, নীলামের ইচ্ছা হয়েছে, আমি যেহেতু কোনোদিন গ্রাম দেখিনি বা গ্রামে কোনোদিন যাইনি, যেহেতু তার এখনো দাদু জীবিত রয়েছে, তা সেহেতু তার নীলামের ইচ্ছা ছিল যে নীলাম ইয়েতে গিয়ে বিহারের বিহারের গ্রামে গিয়ে, কোনো এক গ্রামে, তখনকার দিনে যখন বলছি ঘটনা, এটা ঘটেছে তো কয়েক মাস আগে, তার আগে যখন জমিদার বাড়ি তখনকার দিনের ঘটনা আর কি, একটা ঘটনা হয়েছিল। তা ও ঠিক করে যে এত বড় বাড়ি রয়েছে, জমিদার বাড়ি, তা একটা লোকেদের ইচ্ছা হয় অনেক সময় যে রাজবাড়িতে গিয়ে বিয়ে করব, এরকম হয়। তা ও বলেছে যে আমার যদি এরকম সুবিধাই রয়েছে, তা আমি বিহারে গিয়ে জমি জায়গা রয়েছে, ওখানে থাকতে পারবো, করতে পারবো, তা ওখানে গিয়েই আমি বিয়ে করব, মাকে বলেছে। তা ওর মা না প্রথমে কিছুতেই রাজি হচ্ছিল না, যে না, তোর এখানেই সব বন্ধু বান্ধব, তোর এখানে আত্মীয় স্বজন, তোর বাবার বাড়ির লোকজন এখানে রয়েছে, রয়েছে, তা তুই কেন বিহারে গিয়ে করবি? বলছে না, আমি বিহারে গিয়েই বিয়ে করতে চাই মা, আমি তো কোনোদিন গ্রাম দেখিনি, আর গ্রাম দেখি, আর এখানে যে গ্রাম দেখেছি সেই গ্রাম দেখে হয়নি, কিন্তু আমার মামার বাড়ি যেহেতু গ্রামে, আমি কেন ওখানে করবো, আমি গ্রামে গিয়ে বিয়ে করব। তো মেয়েকে কোনোভাবেই রাজি করাতে পারে না নীলামের মা। তা ওই কাকিমা তখন ঠিক করে যে ঠিক আছে, তখন মেয়ে তো চলেই যাবে, ঠিক আছে, মেয়ের ইচ্ছাটা আমরা পূর্ণ করে দিই। তা ও কিছুদিন ধরেই খেয়াল করছে যে ওরা মা বাবা কিছু নিয়ে একটা আলোচনা করছে, গুজগুজ ফুসফুস ফুসফুস করে মা বাবার মধ্যে আলোচনা হচ্ছে আর কি। আলোচনা হচ্ছে। এবার ও যখনই সামনে যেত, আলোচনা চুপ হয়ে যেত। হ্যাঁ, এবার ও তো বুঝতে পারছে না যে নিশ্চয়ই কিছু একটা ব্যাপার রয়েছে যে আলোচনা করছে। ও কিন্তু ওর হবু বরকেও বলেছিল যে জানো তো, মা বাবা আমাকে নিয়ে আলোচনা করছে, কিন্তু আমি ঠিক বুঝতে পারছি না কি নিয়ে করছে, আমাকে দেখলেই সিরিয়াস হয়ে যাচ্ছে এবং চুপ হয়ে যাচ্ছে। ও অতটাই করেননি। এবার বিয়ের দিন বিয়ের প্রায়
20-25 দিন আগে ওরা যায়, যেহেতু ওখানে বিয়ে হবে, ওখানে সমস্ত কিছু মামা অর্ধেকটা ঠিক করেই রেখেছিল, যেহেতু মামা বিয়ে করেননি। হ্যাঁ, মামা আর দাদু ওই বাড়িতে থাকে, আর লোকজন প্রচুর আছে। লোকজন নিয়ে হ্যাঁ জমিদার বাড়ি, হ্যাঁ জমিদার বাড়ি তো দারুণ লাগে অবশ্যই। জমিদার, হ্যাঁ জমিদার বাড়ির ঘটনাটা বলছি এটাই। হ্যাঁ, তা উনি যেহেতু আগে ঠিকঠাক করে রেখেছিলেন, তা কিছুটা দিন 25 আগে গিয়ে ওখানে ভেনু ফেনু ঠিক করা, ইয়ে করা, আশেপাশে কিরকম ডেকোরেশন হবে, ইয়ে না হবে, ওরকম ও মেয়েটি গিয়ে ঠিকঠাক করতে করার জন্য যায়। এবার রীতিমতো ওর মাও যায় ওর সাথে, ওর মা আর নিলাম আগে চলে যায়, এবং বাবার কিছুদিন পর আসার কথা, 10-15 দিন পরে আসার কথা আর কি। তা 10-15 দিন কেটে যায়, ওরকম ভাবেই জিনিসপত্র কেনাকাটা, বিয়ের একটা বিশাল ব্যাপার থাকে। তা একদিন ওর যখন বিয়ের প্রায় 6-7 দিন চলে এসছে, তো ওর কাজিনস যারা রয়েছে, কাজিনস এর বড়রা, জিজুরা বা জামাইবাবুরা আবদার করেছে, তুই তো চলে যাবি, তোর হাতের আজকে আমরা চিকেন খাবোই। চিকেন খাবো, তুই রান্না কর, তোর হাতে তো আমি কোনোদিন খাইনি, তুই তো চলে যাবি, এরপর শ্বশুর বাড়ি হয়ে যাবে, তা চিকেনটা তুই রান্না কর, আমরা সবাই মিলে আজকে বাইরে বসে ফিস্ট করবো আর খাবো রাত্রির বেলা। তো এই হিসেবে ওরা ইয়ে করে, চিকেন ফিকেন আনে, ওর জামাইবাবুরাই চিকেন ফিকেন আনে, কাটে কোটে, দই ফই সমস্ত কিছু করে। হ্যাঁ, এবার মেয়েটি রান্না বসিয়েছে, এবার কিছুটা রান্না হয়ে যাওয়ার পর চিকেন, তা ওর হবু বরের ফোন আসে। ঠিক আছে, হবু হবু বরের ফোন আসে। এবার হবু বরের যেহেতু ফোন আসে, ও কথা বলতে বলতে ওর মাকে বলে কি, যে মা তুমি একটু চিকেনটা দেখো, আমি একটু কথা বলে আসছি। এবার ও ঘরের মধ্যে চলে যায়। মা চিকেন রান্না করেছে, চিকেন রান্না করে সবাই খাওয়া দাওয়া হয়েছে, আগে বাড়ির ছেলেদের খাওয়া হয়েছে, দেওয়া হয়েছে, জামাইদের দেওয়া হয়েছে, মামাকে দেওয়া হয়েছে, পরে মেয়েরা ঠিক করে আরেকটু রাত হলে আমরা একসাথে খেয়ে নেব। তা তখন প্রায় বাজে না, যখন ওর মাকে বলে, তখন যখন বড়দের খাওয়া দাওয়া হয়ে গেছে, তখন 10:30 11টা বাজে। হ্যাঁ, নিলাম বলছে আমার মাকে জিজ্ঞেস করছি, মা চলো 11টা তো বেজে গেছে, চলো আমরা এবার খেয়ে নিই মেয়েরা মিলে। ওর মা কিছুতেই খাবে না। ওর মা কিছুতেই খাবে না, খাবে না, খাবে না। এবার নিলামরাও, ওর কাজিনস যারা রয়েছে বা জামাইবাবুরা রয়েছে, আদার ওর ভাই, সরি ওই নিলামের মামা যিনি, উনি বলছেন খেয়ে নিতে, ও কিছুতেই খাবে না। তা ওরা ঠিক করলো যে ঠিক আছে, মা যদি পরে খায় তো খাবে, আমরা আগে খেয়ে নিই। তো মেয়েরা খেয়ে নিয়েছে। তা তখন খেতে খেতে ওই গল্প করতে করতে হতে হতে রাত প্রায় 12টা বাজে। তখন ও মেয়েটা জিজ্ঞেস করছে, কি গো মা তুমি খাবে না? তা তুমি যদি না খাওয়া, এরকম করলে হয় যে আর কদিন বাদে বিয়ে, এত খাটাখাটনি করলে শরীর খারাপ হয়ে যাবে, তখন তোমাকে কে দেখবে? তখন তোমাকে কে দেখবে, ইয়ে করবে। না মা তুমি খেয়ে নাও, খেতেই হবে তোমাকে। এবার মা যখন জোরাজুরি করছে, সবাই মিলে, মেয়ে, মামা, আদার্স কাজিনসরা মিলে যখন চিৎকার চেঁচামেচি করছে, তখন ওর মা বলছে দাঁড়া আমি হাতটা ধুয়ে আসছি। ধুয়ে আসার নাম করে ও দেখলো, ওর মানে ওর কাজিনস, ওর মামা দেখলো ঠিক ছুটে ওই রান্নাঘর থেকে বাইরে রান্নাঘরে ইয়ে হচ্ছিল, ওরা বাইরে বসে খাচ্ছিল, তো রান্নাঘর থেকে ছুটে বেরিয়ে একদম পেছনে ক্ষেতের দিকে চলে যাচ্ছে। তা ওই মেয়েটা তো চিৎকার চেঁচামেচি করছে, চিৎকার করে ডাকছে, ও মা ও মা, ওর মামাও ডাকছে, এই বোন কোথায় গেলি, ওইদিকে যাচ্ছিস কেন? হ্যাঁ, তা এই সরি তা এইদিকে যাচ্ছিস কেন, ক্ষেতের মধ্যে এখন যাস না, সাপ কোপ আছে, ইয়ে আছে, তুই চলে যাস, কোথায় যাচ্ছিস? এই করতে করতে মা আর মামা দুজনে দৌড়েছে। এবার কিছুটা গিয়ে দেখছে একটা জায়গা না এরকম উঁচু ঢিবির মতো করা রয়েছে, আর তার নিচে বৃষ্টির জল ফল পড়ে একটু জমে রয়েছে। ওই উঁচু ঢিবিটার ওপর বসে ওর মা এরকম করে দুলছে। হ্যাঁ, এরকম করে শুধু দুলে যাচ্ছে, আর কোনো সাড়া দিচ্ছে না।
এবার মেয়েটি মা মা করে ডাকছে, তাও কোনো সাড়া দিচ্ছে না। এবার মেয়েটি মেয়েটি যেহেতু পেছন দিকে রয়েছে, মাটা সামনে, পেছন দিক করে এরকম করে ডেকেছে। হ্যাঁ, 2-3 বার এরকম করে ডেকেছে, সাড়া দিচ্ছে না। যখন এরকম করে মানে ভালোভাবে ধাক্কা দিয়েছে, ধাক্কা দেওয়ার পর উনি না এরকম করে কাঠটাকে সরিয়ে নেয়। সরিয়ে নেওয়ার পর ওর মামা আর ও যখন মিলে বলছে, এই দিদি, এই মা, তুমি মা তাকাও, চলো, এখানে বসে কি করছো এত রাতে? রাত 12টার সময় ক্ষেতের ধারে কেউ বসে এরকম করে পা ঝোলায়? উনি দেখছেন, হ্যাঁ, যে এবার কি করেছে, যখন এই কথাটা বলেছে, উনি না এরকম করে জাস্ট ঘাড় ঘুরিয়ে তাকিয়েছে। ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখে যে এই চোখ দুটো পুরো টকটকে লাল, আর মানে একটা রাগী মুখ হয়ে রয়েছে। আর গম্ভীর গলায় বলছে, তোরা এখান থেকে চলে যা, আমার যখন তোরা এখান থেকে চলে যা, তোদের না হলে ক্ষতি হয়ে যাবে, এই কথা বলেছে। তা ওই দেখার পর ও এই দেখার পর ওকে তো নিয়ে চলে আসে ওর মাকে। হ্যাঁ, ঘরে নিয়ে চলে আসে। এবার ঘরে এসে রাত্রির বেলা শুয়েছে। শোয়ার পর দেখছে, মেয়েটা যখন পাশে হাত দিয়ে দেখছে যে মেয়েটার মা নেই পাশে শুয়ে। এবার আবার মেয়েটা উঠেছে, একবার যেহেতু ওরকম কাণ্ড হয়েছে, বাড়ির লোকজন জানে, মেয়েটাও চেঁচামেচি করে ওর মামা, ভাই বোনদের, জামাইবাবুদের ডাকে। হ্যাঁ, ডাকার পর বাড়িতে সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে, হ্যাঁ, খেতে কি আছে আস্তে আস্তে বলছি, দাঁড়াও, খেতে কি আছে। হ্যাঁ, যখন খুঁজে পাচ্ছে, বিশ্বাস করবেন না, ওরা খুঁজে পাচ্ছে না, সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজছে, তখন ওনারা আবার, ওর মামা বলছে, আবার কি খেতে চলে গেল এত রাতে? তখন রাত প্রায় 3টে। রাত প্রায় 3টে। এবার ওরা আবার ক্ষেতের ওখানে গেছে, ক্ষেতের ওখানে গিয়ে দেখছে আবার সেই উঁচু ডিবিটার ওপর বসে। এবার দেখছে কি এরকম করে তো দুলছে, শুধু দুলছেই না, নিজের হাত নিজে কামড়াচ্ছে। হ্যাঁ, এবং রক্ত বের করে দিয়েছে, এতটাই কামড়াচ্ছে সে, শুধু নিজের হাত কামড়াচ্ছে, এই হাত কামড়াচ্ছে, এই হাত কামড়াচ্ছে, 2 হাতেই কামড়ে যাচ্ছে, আর এরকম ভাবে দুলে যাচ্ছে কন্টিনিউয়াস। ওই দেখে তো আবার ওর করে, তা ওই দেখে ওর মামার না সন্দেহ হয়েছে কিছু। একটা ঘটনা রয়েছে এই ঘটনাটার পেছনে। ওর মামা গঙ্গাজল ফঙ্গাজল নিয়ে এসে কিছুটা শান্ত করে আবার ঘরে নিয়ে যায় মাকে মাকে নিয়ে এসে মার পাশে মেয়েকে শোয়াই, বলে তো আমরাও এখানে রয়েছি। ওর মা আরো 2জন কাজিনসকে বলে যে তোরা এখানে শো, ইয়ে কর, তোরা এর কাছে থাক। এবার ভোর যখন প্রায় 4:30 4:45 বাজে, মেয়েটি হঠাৎ চিৎকার করে ওঠে। চিৎকার করে ওঠে। চিৎকার করার কারণ কি, চিৎকার করছে দেখে আদার্স যারা কাজিনসরা ওই মাটিতে শুয়েছিল উঠে দেখে মেয়েটিকে রীতিমতো এরকম করে স্ক্র্যাচ করছে, আর মেয়েটির মানে হাতের এইখানটা কামড়ে ধরে রয়েছে, আর এক হাত দিয়ে এরকম করে স্ক্র্যাচ মেরে যাচ্ছে। আর ও তো ওরকম ব্যথার চোটে চিৎকার যে বাঁচা, মা মা তুমি কি করছো, আমি তো তোমার মেয়ে, তুমি এরকম ভাবে করছো কেন? অদ্ভুত একটা মানে চোখ মুখ, ওই চোখ লাল হয়ে যাচ্ছে, অদ্ভুত গুরুগম্ভীর গলায় বলছে, কাউকে আমি ছাড়বো না, এ বাড়িতে কাউকে আমি কোনো মেয়েকেই থাকতে দেব না, এই করছে, আর ওরকম কামড়ে ধরে রয়েছে। দাঁড়া একটুখানি দেখে নি, 1 সেকেন্ড। এরপরে যখন দেখছে যে ওর মা কোনো রকম ভাবেই ছাড়ছে না, ওকে ছাড়ানো যাচ্ছে না, ওরকম দাঁত বসিয়ে দিয়েছে, রীতিমতো রক্ত বার করে দিচ্ছে, তখন এক ঝটকাতে মানে কি করেছে,
ওই গঙ্গা জল আবার ছিটিয়েছে, ছেটানোর পর ও কিছুটা শান্ত হতে মেয়েটাকে সরিয়ে নিয়েছে পাশ থেকে, মায়ের কাছ থেকে। হ্যাঁ, এরপর ওর মামা ওই গ্রামেরই পাশের গ্রামের কোনো এক তান্ত্রিক আছেন, সিদ্ধ পুরুষ, ওনার এখনো নামডাক রয়েছে। তা উনি এখন জীবিত নেই, কিন্তু যখন এই ইয়ে হয়েছে, রিসেন্ট মারা গেছেন উনি আর কি। তা ওনাকে নিয়ে আসা হয়। হ্যাঁ, ওনাকে নিয়ে আসা হয় এবং এসে উনি তো যেমন যেমন রিচুয়ালস করে ওরকম রিচুয়ালস শুরু করেছে। শুরু করার পর একটাই কথোপকথন জিজ্ঞেস করা হয় যে দেখবে প্রত্যেকটা যখন কাউকে ধরে ভূতে, তখন তান্ত্রিকরা বলো, বাবাজি বলো, মৌলবীরা এসে বলো, তারা একটাই কথা জিজ্ঞেস করে, তুই কে, তুই কোথা থেকে এসছিস, ঠিক আছে, তুই কে, তুই কোথা থেকে এসছিস। এবং আমার দিদিরও একটা ঘটনা বলবো, আমার দিদিকেও ধরেছিল তখন ওই একটাই কথা, এই এই যে ওরা যদি বলে ফেলে আমি কোথা থেকে এসছি এবং কেন এসছি, ওই জায়গাটা ওরা সাধারণত বলতে পারে না। এটা যদি মানে তুই কে আর কোথা থেকে এসছিস, এই জায়গাটা ওদের দুর্বল জায়গা। ওই দুর্বল জায়গায় ওরা যদি বেশি করে জিজ্ঞেস করতে থাকে রিচুয়ালস এর মাধ্যমে, তখন গিয়ে কিন্তু ওই আত্মাটি বা স্পিরিট গুলো বলতে থাকে আমি কে বা আমি কোথা থেকে এসছি। এবার অনেকটা রিচুয়ালস মানে ওই সর্ষে পড়া, ইয়ে করা, এইসব করার পর, যেহেতু করার পর এবার উনি কিন্তু কন্টিনিউয়াসলি ওই মহিলাকে জিজ্ঞেস করে যাচ্ছেন, নিলামের মাকে, যে তুমি কে, তুমি কোথা থেকে এসছো, শুধু বলো। এবার বলছে তুই থাম, আমি তুই আমাকে বের করানোর চেষ্টা করছিস, সেটাও আমি জানি, যদিও আমি বেরোই, আমি কিন্তু এই বাড়ির একটা মেয়েকে নিয়ে যাব। বলছে তুই তুই কোনো কাউকেই নিতে পারবি না। হ্যাঁ, তুই কোনো কাউকেই নিতে পারবি না এবং তোকে বেরিয়ে যেতে হবে। এবার তুই যদি না বেরোস, আমি তোকে এমন ভাবে বন্দি করে রাখবো যা তুই কোনো দিনও কোথাও থেকে মুক্তি পাবি না। তোর মুক্তির আমরা ইয়ে করে দিচ্ছি, তোর মুক্তির ব্যবস্থা আমি করে দিচ্ছি, তুই শুধু বল তুই কে। তা মেয়েটি নিলামের মা তখন আস্তে আস্তে বলা শুরু করলো যে এই আমি কে, আমি হচ্ছে সেই মেয়ে যেই আচ্ছা আমি সেই মেয়ে। তারপর থেকে আমি বলি, তা যেহেতু দাদু দিদা জমিদার ফ্যামিলি ছিলেন, ওনারা জমিদার নিক ছিলেন, তাদের প্রচুর প্রভাব রয়েছে, প্রতিপত্তি রয়েছে। তা ওনার যে মামা, নিলামের যে মামা, ওই মামা গ্রামেরই একটা মেয়েকে, খুব গরিব ঘরের একটা মেয়েকে, যাতেও নিচু, ওই মেয়েকে ভালোবেসে ফেলেন। ভালোবেসে ফেলার পর মেয়েটি রীতিমতো সুন্দরীও ছিল। হ্যাঁ, ভালোবেসে ফেলেন। এবার যেহেতু উনি দেখে সরি এবার উনি যেহেতু ইয়ে করেছেন, বলেছেন যে আমি মা বাবাকে যখন ভালোবেসে ফেলে এবং যখন পরিণতি সম্পর্কের পরিণতি দেওয়ার সময় আসে, তখন মা বাবাকে গিয়ে বলে যে আমি এরকম একটা মেয়েকে ভালোবাসি, এরকম এরকম মেয়েটির নাম, এরকম এরকম মেয়েটি থাকে। তো ওই শুনে তো মেয়েটির মা বাবার মাথায় হাত, সরি ছেলেটির মা বাবার মাথায় হাত, বলছি তুই কাকে বিয়ে করবি, আমাদের মান সম্মান ইয়ে করবি, ডোবাবি, আমরা ওইভাবে কোনোভাবে ওই মেয়েকে মেনে নিতে পারবো না, ইয়ে না, ওরকম ভাবে হয় না, কিছু হয় না, আমরা মেনে নেব না, তোর যদি বিয়ে করতে হয় আমাদের পছন্দের মেয়েকেই বিয়ে করতে হবে, আমরা এখানকার জমিদার, আমাদের এখানে ইয়ে রয়েছে, মান সম্মান রয়েছে, আমরা এই মান সম্মান ধূলিসাৎ করতে পারবো না তোর জন্য। এবার ছেলেটি তখন বলে, ওর মামা বলে, ঠিক আছে তোমরা যদি আমাকে ওই মেয়েটির সাথে বিয়ে না দাও, আমি তাহলে তোমাদের কাছ থেকে সম্পর্ক ত্যাগ করে মেয়েটিকে নিয়ে বহু দূরে চলে যাবে, বলে তোমাদের কোনো সম্পত্তির আমার দরকার নেই, আমি মেয়েটিকে ভালোবাসি, মেয়েটিকে নিয়ে আমি অন্য রাজ্যে গিয়ে বসবাস করব, যাতে আমাদের দুজনের মুখ দর্শনও তোমাদের না করতে হয়। এই কথা বলার পর
ওই জমিদারনির সোকল্ড জমিদারনির মাথায় হাত। বাবা, বাড়ির বংশের প্রদীপ বাড়ি ছেড়ে একটা নিম্নবিত্ত মেয়ের চাষির মেয়ের কাছে চলে যাবে? এটা তো হতে পারে না। তা এবার করেছে কি, ওই মেয়েটি যখন ওর মামা ওই মেয়েটিকে ডাকে, বুঝলে মেয়েটিকে জমিদারনি বলে ঠিক আছে, সরি তার আগে বলে দিই, মামাকে ডেকে বলে ঠিক আছে আমরা ওই মেয়েটিকে মেনে নিলাম, কিন্তু তোর কাজের জন্য এই বাইরে যেতে হবে, কোনো ইয়ে আছে, তা একদিনের জন্য তোকে বাইরে যেতে হবে। বাইরে যেতে হবে এবং বাইরে পাঠিয়ে দেয় মামাকে বাইরে পাঠিয়ে দেওয়ার পর মেয়েটিকে ডেকে আনা হয়। ঠিক আছে, মেয়েটিকে যখন ডেকে আনে তখন ওরা কিন্তু জানতো না, মানে ছেলেটি মানে মামাটি, নিলামের মামাও কিন্তু বলেনি যে মেয়েটি কিন্তু প্রেগনেন্ট এবং ওরই সন্তান। হ্যাঁ, ওরই সন্তান। এবার ও তো যথারীতি দেখেছে মা জমিদার নিয়ে এসে ডেকেছে, ডাকার পর বিভিন্ন কথাবার্তা বলছে, বলার পর ওনারা বলছে তুমি কাউকে কি বলে এসছো যে তুমি এখানে এসছো? বলছে না। তা তোমার এই অবস্থাটা কে করলো? তখন বলেছে আপনাদের ছেলেকেই ডাকুন, আপনাদের ছেলেই সবকিছু স্বীকার করবে। এই বলার পর কি করলো, পেছনে মেয়েটিকে যখন একটা ঘরের মধ্যে ডাকা হয়, পেছনে কিন্তু দুজন লোককে মোতায়েন করা হয় যে ওকে মার্ডার করার জন্য। ঠিক আছে, এবার মেয়েটিকে যেই বলা হয় যে আমি একটু ওনার সাথে দেখা করতে চাই, আপনারা ছেলেটির সাথে দেখা করতে চাই, আপনারা প্লিজ আপনার ছেলেকে ডাকুন। যেহেতু বলে না ওকে তো ডাকা যাবে না, ওকে ডাকা যাবে না, হয় তুমি এই গ্রাম ছেড়ে চলে যাও। তো মেয়েটিও কিছুতেই রাজি না, যেহেতু রাজি না এবং মামাটিকে বলে মামাকে বিয়ে করবেই বলে জেদ ধরে, তখন ওকে ইশারায় বলা হয় যে মেয়েটিকে প্রচন্ড প্রহার করো, মানে প্রচন্ড মার দাও। মেয়েটির তখন প্রায় 8-9 মাস চলছে। মেয়েটি তখন প্রায় 8-9 মাস চলছে। 8-9 মাস চলার পর হ্যাঁ, এত মার মেরেছে, যখন দুটো মানে প্রচন্ড মারছে, এতটাই মার মেরেছে, ওই শুধু দুজন না আরো লোককে, মানে ও যখন পালিয়ে ইয়ে করছে এদিক ওদিক করছে, আরো লোককে ডেকে এনে ওকে প্রায় গণপ্রহার দেয়া হয়। গণপ্রহার দেয়া হয়। গণপ্রহার দেওয়ার পর এতটাই মারা হয় মেয়েটিকে, এতটাই অত্যাচার করা হয়, মেয়েটির প্রসব ওখানেই হয়ে যায় এবং দেখা যায় মেয়েটির মেয়ে হয়েছে। যে মেয়েটিকে মারা হচ্ছে সেই মেয়েটির মেয়ে হয়েছে। ওই মেয়েটিকে ওই বাচ্চা সমেত জ্যান্ত, ওই যে উঁচু ঢিবিটার ওপর বসেছিলেন উনি, ওই উঁচু ঢিবিটার ওপর ওই মেয়েটিকে মার্ডার করে এবং বাচ্চাটিকে আর ওই মেয়েটিকে মার্ডার করে ইয়ে পুঁতে দেওয়া হয়। বাচ্চাটি খুব ভাবে জ্যান্তই ছিল। মেয়েটি তখন মারা গেছে, কিন্তু বাচ্চাটি জ্যান্ত অবস্থায় ওই উঁচু ডিবির ওখানে কবর দিয়ে দেয়। এবার বলছে যে তুই এবার বলে, তো বুঝলাম। বলছে আমি এই বাড়িতে কোনো বংশ বৃদ্ধি করতে দেব না, আমার তো কোনো দোষ ছিল না। হ্যাঁ, আমার তো কোনো দোষ ছিল না, আমরা তো একে অপরকে ভালোবেসেছিলাম, আমরা একে অপরকে চেয়েছিলাম, ওনারাই আমাকে করে এতটা অত্যাচার করে এতটা কষ্ট দিয়ে আমাকে মেরে ফেলেছে, ইভেন আমার বাচ্চাকে পর্যন্ত জ্যান্ত পুঁতে দিয়েছে। আমি এদের ছাড়বো না। আমি এদের ছাড়বো না। এবার এই ঘটনার পর কি হয়েছে, এবার এরপরে যখন ছেলেটি পরের দিন ফিরে আসে, নিলামের মামা যখন ফিরে আসে, মেয়েটির সাথে দেখা করতে যায়, কিন্তু বাড়িতে গিয়ে শোনা যায় যে মেয়েটি কাল থেকে মেয়েটির কোনো কাল থেকে খোঁজ পাওয়া যাচ্ছে না, মেয়েটি পুরো উধাও হয়ে গেছে। এরপর মেয়েটিকে তন্ন তন্ন করে খোঁজা হয়, করা হয়, তখন কিন্তু পাওয়া যাচ্ছে না।
তখনও ও কিন্তু জানতো না যে ওকে মেরে ওই পুঁতে দিয়েছে, ওই ক্ষেতের একদম মাঝখানে গিয়ে, ঠিক আছে, ক্ষেতের মাঝখানে গিয়ে পুঁতে দেওয়া হয়েছে, ও কিন্তু তখনও জানতো না। এবার যেহেতু পাওয়া যাচ্ছে না, ওই প্রেমের শোকে, বাচ্চাটার শোকে, যেহেতু কদিন বাদেই ডেলিভারি হতো, ওই বাচ্চাটার শোকে মামাও কিছুটা উদ্ভ্রান্ত হয়ে যায় এবং পরবর্তীকালে উনিও বিয়ে করেন না। এরপর আসি, ওই মামাটি যখন বিয়ে করেন না তখন কিন্তু ওই যে মা, মানে নিলামের যে মা, তারও কিন্তু বিয়ের সম্বন্ধ দেখাশোনা চলছে। এবং তার আগে বলে দিই, মেয়েটি যখন মার খেতে খেতে অজ্ঞান হয়ে যাবে তখন অভিশাপ দিয়ে যায় যে তোমাদের এই বংশে যত কটা মেয়ে আসবে সব কটা মেয়েকেই আমি নিজে হাতে ধ্বংস করব বা মেরে ফেলবো। উনি নাকি এটা না, ওই মেয়েটি, যে মেয়েটিকে মার্ডার করা হয় সেই মেয়েটি অভিশাপ দিয়ে যায়। এই অভিশাপটা দেওয়ার পর উনি ভয় পেয়ে যান, ওর মা বাবা ভয় পেয়ে যান, ভয় পেয়ে নিলামের মাকে একদম বিহারের বাইরে এইখানে বিয়ে দিয়ে দেয়া হয়। আর নিলামকে বলা হয়, নিলামের মাকে বলা হয় আমরা যাব তোর সাথে দেখা করতে, তুই আর কোনোদিন এই গ্রামে আসবি না। এবার নিলামকেও কোনোদিন ছোট থেকে ওই গ্রামে নিয়ে যাওয়া হয়নি, যেহেতু নিলাম জেদ ধরেছিল বলে এই মেয়েটির মা মা আর ওই গ্রামে নিয়ে যেতে বাধ্য হয় আর কি। এরপর যখন বলছে তুই বল তুই কিসে মুক্ত হবি, যখন ওই বাবাজি এই পুরো ঘটনাটা শুনে নেয়, শুনে নেওয়ার পর তখন জিজ্ঞেস করে যে তুই তোর তুই কিসে মুক্তি পাবি, তোর কি চাই আগে আমাকে বল। তো বলছে হয় নিলামের প্রাণ চায়, নাহলে নিলামের মায়ের প্রাণ চায়। তা বলছে এইটা তো কোনো তোর মুক্তির উপায় না, তুই যে পরবর্তীকালে যে মুক্ত হবি এবং পরবর্তীকালে যে ইয়ে করবি না, আবার অন্য কাউকে ধরবি না, তার তো কোনো মানে নেই। বলছে আমি কথা দিচ্ছি যে একজনের প্রাণ নিয়ে গেলেও আমি আর কাউকে ক্ষতি করবো না। তো আর কেউ মানে না, একজনের প্রাণের বদলে তো ইয়ে করে না। তো ওকে তখন আরো মন্ত্রফন্ত্র করে, যাগ যজ্ঞ করে, প্রায় 2 দিন ধরে এই যজ্ঞটা চলেছিল। যজ্ঞটা চলার পর ওই যে আত্মাটি, সে কিন্তু বলে ঠিক আছে আমি ছেড়ে চলে যাচ্ছি, আমি আর সহ্য করতে পারছি না, কিন্তু আমি কিন্তু ওইখানেই থাকবো, আবার যাকে পাবো আমি কিন্তু ছাড়বো না, তাকে কিন্তু মেরে ফেলবো। এবার কি করে, মানে আত্মাটি এতটাই রুষ্ট আর কি সেই বাড়ির মেয়েদের ওপর বা সেই ইয়েদের ওপর, তা উনি কি করেন, যখন বলছে আমি ছেড়ে যাব, ছেড়ে যাওয়ার পর বলছে তো আমি কি করে বুঝবো, বলছে সামনের যে গাছের ইয়েটা আছে ওই গাছটা পুরো উল্টে পড়ে যাবে, একটা লম্বা বড় গাছ ছিল, ওই গাছটা ভেঙে পড়বে। রীতিমতো ভেঙে পড়ে। ভেঙে পড়ার পর নিলামের মাকে, নিলামের মা একদম পড়ে যায়, মুখ থুবড়ে অজ্ঞান হয়ে যায়। কিন্তু পরে দেখা যাচ্ছে যে অজ্ঞান হয়ে পড়ে যাওয়া, তো জল ফল দেওয়ার ছিটা মারলেও দেখা যায় যে নিলামের মায়ের কিন্তু জ্ঞান ফেরে না এবং শ্বাস প্রশ্বাসও কিন্তু চলে না। সে কিন্তু নিলামের মায়ের প্রাণটা নিয়েই তবে গেল। হ্যাঁ, মানে কতটা ভাবো যে একটা জাত পাত নিচু বংশ কতটা ইয়ে করে দিতে পারে যে একটা মেয়েকে ওই প্রসব, মানে দেখছে প্রেগনেন্ট, সেই প্রেগনেন্ট অবস্থাতে তাকে মেরে এমনই মারলো যে ওখানে প্রসব করে ফেললো মেয়েটি, তারপরেও তাদের মারের কোনো শান্তি নেই। হ্যাঁ, তা মেয়েটি, নিলামের মা কিন্তু মারা গেছেন। তার পরবর্তীকালে নিলামের মামা নিলামকে বলে যে তুই ওইখানে চলে যা, আর এখানে তোর আসার দরকার নেই, আমরা ইয়ে করব। এবং নিলামের মায়ের যেহেতু মৃত্যু হয়, তার কিন্তু সেই 5 দিন বাদে আর বিয়েটা হয় না, তার কিছুদিন বাদে মেয়েটির বিয়ে হয়। হ্যাঁ, নিলামের বিয়ে হয়ে যায় এবং সেও আর কিন্তু কোনোদিন ওই গ্রামে, বিহারের ওই গ্রামের বাড়িতে ফিরে যায়নি। তা একটু বলো কেমন লাগলো। খুব মর্মান্তিক ঘটনা লেগেছিল এই নিলামের মায়ের চলে যাওয়াটা, যে এইভাবেও মেরে ফেলতে পারে একটা, মানে অত বছরের রাগও একটা আত্মা
পুষে রাখতে পারে, পুষে রেখে নিয়ে চলে যেতে পারে, এতটা অত্যাচার সহ্য করতে হয়েছে একটা মেয়েকে। বেশ কষ্ট লেগেছিল আমার এই ঘটনাটা। এবং প্রত্যেকটা গল্পই মোটামুটি আজকে যে 3টে গল্প বললাম, সেই 3টে গল্পই আজ মর্মান্তিক। 10টা 12 বাজে। আজকের লাইভটা এখানেই শেষ করি, তোমাদেরও খাওয়া দাওয়া রয়েছে। তা কেমন লাগলো একটু জানিও, 3টে ঘটনা আমাকে একটু কেমন লাগলো জানিও। তাহলে আজকের লাইভটা এখানেই শেষ করছি। গুড নাইট, নমস্কার। Please subscribe to our channel Hana Tales. Comment, share, like, and don't forget to hit the notification bell for more videos.